নির্বাচন নয়, করিডোর ও বন্দর ইস্যুতেই ব্যস্ত সরকার। এখনই রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেটা বাদা সবকিছু করতেছে। তো সবকিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়। সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থির কিছু দল, বলছে জামাত। গণভোটে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের দাবি। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। কাল ব্লকেট কর্মসূচির ডাক। মেয়রের শপথে কাল ক্ষেপণে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন আইনজীবীরা। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। আয়কর নথিতে তথ্য গোপনের সত্যতা পাওয়ার দাবি চেয়ারম্যানের। বার্জ মাউন্টের দুর্নীতি মামলা ও সচলের উদ্যোগ। একনেক বৈঠকে 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। আসছে বাজেট হবে ছোট, ঘাটতি পূরণের নামে ঋণের বোঝা না বাড়ানোর ঘোষণা পরিকল্পনা উপদেষ্টার। সরকার জনগণের মতামত উপেক্ষা করে করিডোর আর বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নামে দেশে অস্থিরতা বাড়াচ্ছে। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সব শঙ্কা দূর করতে ডিসেম্বরের আগেই ভোট দিতে হবে। কাউকে সুবিধা দিতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে এমন অভিযোগ করে দ্রুত রোডম্যাপ না দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। নির্বাচনে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অভিযোগ করেন, কারো ইশারায় কোনো একটি গোষ্ঠীর হাতকে শক্তিশালী করতে নির্বাচন বিলম্বিত করছে সরকার। দ্রুত ভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি তার। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, এই দেশে 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সময়। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সবকিছুই করছে। জনগণের মতামত উপেক্ষা করে করিডোর, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নামে দেশে অস্থিরতা বাড়াচ্ছে। সব শঙ্কা দূর করতে ডিসেম্বরের আগেই ভোট আয়োজনের দাবি তার। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের যেটা করা দরকার ইমিডিয়েটলি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেটা বাদা সবকিছু করতেছে। তো সবকিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? সরকার দিন দিন আস্থা হারাচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, এটা দুর্ভাগ্যজনক। অস্থিরতা বাড়তে থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থিরতায় ভুগছে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন জামায়াত নেতারা। জুলাই সনদ ও সংবিধান সংস্কারে গণভোটের দাবি এই দলটির। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচন আয়োজনের প্রস্তাব জামায়াতের। আর কমিশনের সহসভাপতি বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে সব দল ও শক্তিকে। সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে রোববার দ্বিতীয় দফায় জামাত ইসলামের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠকে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের পক্ষে তারা। 166টি প্রস্তাবের মধ্যে 120টির বেশি প্রস্তাবে একমত পোষণ করেছে দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি তাদের। আমরা গণভোট চাই, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। এর আগে সকালে জামাতের এই নেতা বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে বিভিন্ন রাজনৈতিক দল অস্থিরতায় ভুগছে। খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সব শক্তিকে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। এর আগে 26 এপ্রিল জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় ঐকমত্য কমিশনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করছে কেন্দ্রীয় ছাত্রদল। 5 আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে অভিযোগ করে সাম্য হত্যার বিচারে অবহেলা করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি। আর এর আগে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আর সাম্য হত্যা মামলা তদন্ত ডিবিতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগানে প্রকম্পিত শাহবাগ। রোববার বিকেলে সড়ক অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। 5 আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যায় জড়িত মূল ঘাতকদের বিচারে যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাও করা হবে। তারা একজন জুলাই যোদ্ধার খুনের বিচারের দাবিতে একটি শব্দ উচ্চারণ করছেন না, আমরা দেখতে পাচ্ছি। ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় করে বাসায় ফিরবো। এর আগে বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা। আমাদেরকে যে প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাস দিতে পারেনি, সেই প্রশাসনের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেই প্রক্টরকে আমরা শপথে বহাল দেখতে চাই না। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সহপাঠী ও শিক্ষকরা। আলটিমেটামের 48 ঘন্টা পরও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান উপাচার্য। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অভয়ারণ্য না হোক, প্রশাসনের টনক নড়ুক, সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। পরে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আইইআর এর শিক্ষক ও শিক্ষার্থীরা। যেভাবে জাতীয়তাবাদী শক্তিকে এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপাচার্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে।
সাম্য হত্যায় জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সমর্থকরা। নগর ভবনের গেইটে তালা ঝুলিয়ে দেন তারা, এতে বন্ধ হয়ে যায় সেবা কার্যক্রম। দাবি আদায়ে কাল নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঝুলছে তালা, তাতে কি আর প্রয়োজন থেমে থাকে? জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ নিয়ে 2 দিন ধরে ঘুরছেন আদনান মাসুম, তবে ব্যর্থ তার এই প্রচেষ্টা। আজকে শেষ ডেট ছিল, আজকেও বন্ধ, তখন বলতেছে যেদিন খুলবে ওই দিন গিয়া কাগজপত্র দিতে। মাসুমের মতো অনেকেই রোববার এসেছেন নগর ভবনে, কেউ হোল্ডিং ট্যাক্স দিতে, কেউ আবার ইজারার টাকা পরিশোধে। তবে সবার অবস্থা একই। গভর্নমেন্ট যেহেতু এগুলো দেখতেছে, তো অবশ্যই গভর্নমেন্ট তো না দেখে নাই কিছু, আর যেহেতু হাইকোর্ট থেকে একটা রায় হয়ে গেছে, এটা একটা বিহিত করে দেখ, তাহলে তো হয়ে যায়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল 9টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান। কোর্টের থেকে রায় দিচ্ছে, এই কারণে সরকার এটা তালবাহানাই করতেছে। এটা ডেঙ্গু মশা সবকিছু বাড়তেছে, এখন যদি নগর পিতা থাকতো আমরা ওনার কাছে আসতে পারতাম। একই সময়ে নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। ফ্যাসিবাদ দোসররা যে দানা বাচ্ছে, যে শিকড় একদম অনেক দূরে পৌঁছায় গেছে, সেই শিকড় থেকে যদি আপনি উত্তরণ চান, তাহলে কিন্তু এই একটা সুন্দর সুযোগ আসছে আদালতের রায়ের মাধ্যমে। জনগণের যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তার প্রতি দৃষ্টি রেখে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই সমাধান বাস্তবায়ন করার জন্য। এদিকে সোমবার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে জয়, পুতুল, ববি ও আজমিনার অবৈধ সম্পদেরও খোঁজ করছে সংস্থাটি। দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতির নাম এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর। এমনকি বিদেশেও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এবার সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন শেখ হাসিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে দুদক। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধেও অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। মৌলভীবাজারে গণশুনানি শেষে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করা হতে পারে। প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্ডস মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15ই জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত 6 সদস্যের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। বার্ডস মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে 2007 সালে 2 জুলাই তৌফিক ইলাহি চৌধুরী আর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের 13 এপ্রিল মামলাটিকেই অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এ রায়ের বিরুদ্ধে 15 বছর পর আপিল করে দুর্নীতি দমন কমিশন।
জুলাই হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে। পুলিশ জানায় নুসরাতের বিরুদ্ধে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন তাকে হত্যা চেষ্টা মামলার আসামি করা হয়। নতুন অর্থ বছরে উন্নয়ন কাজে 2,30,000 কোটি টাকা খরচ করবে সরকার। দুপুরে একনেক বৈঠকে 2025-26 অর্থ বছরের এডিপির অনুমোদন দেওয়া হয়েছে। পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে মেগা প্রকল্প করে বাজেটের আকার বাড়ানো হবে না। জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী 2রা জুন। তার আগে নতুন বাজেটে উন্নয়ন ব্যয় চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 35,000 কোটি টাকা কমানোর প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,30,000 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে উন্নয়ন প্রকল্প রয়েছে 1100-র বেশি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, 58% কাজ হওয়া বিআরটি প্রকল্প শেষ করতে আরও 3,000 কোটি টাকা লাগবে। চলমান সব প্রকল্প শেষ করতে নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে না। ছোট ছোট কিছু প্রকল্প আছে, কিন্তু বড় প্রকল্প অনেকগুলো আছে যেগুলোকে আমি গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। আগামী বাজেটের আকার ছোট হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ঋণে নির্মিত কর্ণফুলী টানেল কিংবা তারকমানের রিসোর্ট কোনো কাজে আসছে না, তাই ঋণ নিয়ে মেগা প্রকল্প করে বাজেটের আকার বাড়ানো হবে না। ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে সরকারের কষ্ট হলেও জ্বালানির বকেয়াগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বকেয়া শূন্যের ঘরে নামিয়ে আনতে চায় সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 5 জন দগ্ধের ঘটনায় মারা গেছে 4 বছরের শিশু তানজিলা। বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। শরীরের 30 থেকে 80% দগ্ধ নিয়ে পরিবারের বাকি 4 সদস্য এখনও চিকিৎসাধীন। শুক্রবার রাতে পাশের নির্মাণাধীন ভবনের গ্যাস লিকেজ থেকে তাদের বাসায় গ্যাস জমেছিল। রাতে মশার কয়েল জ্বালাতেই বিস্ফোরণ হয়, দগ্ধ হয় তোফাজ্জল মানসুরা দম্পতি ও তাদের 3 শিশু সন্তান। অর্থ উপদেষ্টা আলোচনার জন্য বৈঠকে বসার আহ্বান জানালেও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব না পাওয়ায় সোমবারও কলম বিরতির ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এনবিআর আলাদা করে অধ্যাদেশ জারির প্রতিবাদে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিকেলে আগারগাঁওয়ের প্রধান কার্যালয় সহ দেশের আঞ্চলিক দপ্তরগুলোতে একযোগে কলম বিরতি পালন শেষে কথা জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।